আমি শিলিগুড়ি সূর্য সেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীপক সাহা। গতকাল রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে যতটুকু বলেছিলাম তার পরের অংশ আজকের জন্য নির্ধারিত। রবীন্দ্রনাথ 1400 সাল কবিতা, যা চিত্রাঙ্গদা কাব্যে রয়েছে, সেখানে তিনি বলছেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে 100 বর্ষ পরে। অর্থাৎ কবি রেব প্রজাপতি, কবিরা জানেন যে তাদের সৃষ্টি কতদিন পর্যন্ত বেঁচে থাকবে। রবীন্দ্রনাথও তেমনি একজন প্রতিভাধর ব্যক্তিত্ব, যিনি নিজেকে বুঝেছিলেন, চিনেছিলেন, হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। তাই তো 1400 সালের মতো কবিতা তিনি লিখতে সমর্থ হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। চঞ্চলতাই তার ধর্ম, চরই বেতি তার ধর্ম। তিনি স্থির স্নানুবত নয়ন। অর্থাৎ এগিয়ে চলার মন্ত্রে রবীন্দ্রনাথ দীক্ষিত। যদিও তার বক্তব্য বহু দূর ঘুরে, বহু ক্রোশ দূরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। অর্থাৎ শরতের সূর্য করোজ্জ্বল সত্তায় ঘাসের ডগায় যে শিশির অবস্থান করে, তা মুক্তোর মতো ঝলমল করে। সেই ঝলমলিয়ে ওঠা প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করি না। আমরা অনেক অনেক দূরে বেড়াতে যাই নিজেকে ঋদ্ধ করবার জন্য। ঠিক একইভাবে বলেছেন, যত বড় হোক রামধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর পৃথিবীর প্রজাপতিটির পাখা। রামধনু বৃষ্টি স্নাত আকাশে নীলাম্বরে সপ্ত রঙে বাঁকা হয়ে দেখা দেয়, তা অতীব মনোরম। কিন্তু তা তো অনেক দূরের, ধরা ছোঁয়ার বাইরের। কাজেই প্রজাপতি যা ফুলে ফুলে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, তার রঞ্জিত বিচিত্র পাখা আমাদের কাছের। তাই সেই কাছের সৌন্দর্যকে দিয়েই সন্তুষ্ট থাকা উচিত। রবীন্দ্রনাথ বলতে গেলে অনেক অনেক কথা এসে পড়ে। আমি শুধু একটি কথা বলতে চাইছি, 1914 থেকে 1919
এই কয় বছর প্রথম বিশ্বযুদ্ধ? না, এদেশে যুদ্ধ হয়নি, তবে যুদ্ধের আঁচ লেগেছিল। তাই বাঙালি পল্টন বাহিনী ভেঙে দেওয়া হলো। কবি নজরুল ইসলাম কর্মহীন হয়ে দেশে ফিরলেন। এ সময়ের পরবর্তী সময়ে বাজার অগ্নিমূল্য, বেকারত্ব, উপযোগী মেয়েদের বিবাহ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তাই আধুনিক কবিরা রবীন্দ্রনাথের মতো ঈশ্বর প্রেমে বিশ্বাসী হতে পারলেন না। রবীন্দ্রনাথ যে পথে চললেন, যে পথে হাঁটলেন, এরা, এই আধুনিক কবিরা সেই পথ ছেড়ে অনেক দূরের পথ ধরে এগোতে থাকলেন। তাই জীবনানন্দ দাশ বলেছেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বলেছিল, এতদিন কোথায় ছিলেন? দুদণ্ড কথাটি লক্ষণীয়, অর্থাৎ মুহূর্তের জন্য শান্তি দিয়েছিল প্রেমিকা কবি জীবনানন্দ দাশকে। অথবা বুদ্ধদেব বসু বলছেন বন্দির বন্দনা কবিতায়, ভাঙা ডিমে তা দিয়ে আর কি হবে। অর্থাৎ ডিমটা যখন ভাঙা, খারাপ, তাতে উত্তাপ দিলে সেখান থেকে আর শাবক সুস্থভাবে বেরিয়ে আসতে পারে না। এই হলো আধুনিক কবিতা, যেখানে যতীন্দ্রনাথ সেনগুপ্ত ইঞ্জিনিয়ার পেশায়, মরীচিকা, মরুমায়া, মরুশিখা কাব্যের জনক যতীন্দ্রনাথ লিখেছেন, দেহ ও প্রেম বাঁচিতে পারে না 12টার বেশি রাতি। অর্থাৎ 12টা পর্যন্তই দেহ এবং প্রেমের সম্পর্ক, তারপরে নিস্তেজ বিছানা। এই হলেন আধুনিক কবি স্বভাব। কিন্তু রবীন্দ্রনাথ তা নন। রবীন্দ্রনাথ বলছেন, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। অনাদিকাল, অনন্ত সময়, যুগ যুগান্ত ধরে আমরা প্রেমিক প্রেমিকা হাত ধরাধরি করে চলেছি। সেক্ষেত্রে এতটুকু দাম্পত্যে বিভেদ ঘটেনি। এই হলেন রবীন্দ্রনাথ, যিনি এটি গানেও বলেছেন, চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে নয়, ইন্দ্রিয়ের মধ্য দিয়ে যে লাবণ্য প্রতিমা প্রস্ফুটিত হয়েছে কবির চিত্তে, তাই প্রকৃত প্রতিভা তার কাছে। রবীন্দ্রনাথ শুধু প্রেম, প্রকৃতি ইত্যাদি নিয়েই লেখেননি। অনেকে বলে থাকেন তিনি
সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিলেন, অর্থের অভাব ছিল না, তাই লিখে গেছেন। আমরা বলবো তার মন আর হৃদয় এক ছিল। মন তথা মুখ আর মুখোশ আলাদা ছিল না। তাই যা তিনি উপলব্ধি করেছেন তাকেই তিনি কবিতায় রূপদান করবার চেষ্টা করেছেন। বলেছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অর্থাৎ বর্ণ, জাত, ধর্ম ইত্যাদির মধ্য দিয়ে একদল মানুষ অন্য দলকে, সাধারণকে, ব্রাত্য মানুষকে দূরে সরিয়ে রাখে। বিপরীতে তারাও একদিন ওই উচ্চবিত্ত উচ্চ বর্ণদেরকে পিছু টানে, পিছে আনবার চেষ্টা করে। এবং এটাই সমাজ সত্য এবং এটাই প্রকৃত নিয়ম। রবীন্দ্রনাথ এ যুগের সাহিত্যিক, বারে বারে নিজেকে ভেঙেছেন, বদলেছেন। নদীর গতি প্রবাহের মতো তিনি ঋদ্ধ হয়েছেন। উপল খণ্ডের উপর দিয়ে নদী যেমন বিচি বিবঙ্গ হয়ে এগিয়ে চলে, রবীন্দ্র কবিতাও তাই। তাই মানসী কাব্যের বধূ কবিতাটি স্মরণ করা যেতে পারে, যেখানে বলা হয়েছে, বেলা যে পড়ে এলো জলকে চল, পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে, কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাঁধা ঘাট অসুথ তল, ছিলাম আনমনে একেলা গৃহকোণে, কে যেন ডাকিল রে জলকে চল। অর্থাৎ যে পল্লী বালিকা প্রকৃতির কোলে মানুষ ধান ক্ষেত, পাট ক্ষেত, বাঁশ ঝাড়, পুকুর ঘেরা পল্লী প্রকৃতিতে বড় হয়েছেন, তাকে বিয়ে দেওয়া হয়েছে রাজপ্রাসাদের অট্টালিকা ঘেরা 4 দেয়ালের বন্দি ঘরে। সেখানে তার তো হাঁপিয়ে ওঠারই কথা। তাই তিনি হাঁপিয়ে বলছেন যে পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে। যেতে নাহি কবিতা সোনার তরী কাব্যের। বাবার ছুটি শেষ, পুজোর ছুটি। তখন তার স্ত্রী নাড়ু, নারকেল, তক্তি ইত্যাদি ইত্যাদি থরে থরে সাজিয়ে সমস্ত আয়োজন করেছে, কেননা স্বামী তার কর্মক্ষেত্রে যাবে। তো তার ছোট্ট বালিকাটি বলে যাচ্ছে, যেতে নাহি দিব, কিন্তু আমাদের যেতে দিতে হয়, চলে যেতে হয়। সব শেষে একটি কথা বলতে চাইছি, তা হলো দুঃসময়। সেই দুঃসময় কল্পনা কাব্যের। কেননা এই কবিতাটি, কারণ এখন যে দুঃসময়, এই দুঃসময়ের মাঝে সুসময় ফিরে আসুক, সেটাই চাই। রবীন্দ্রনাথ সেটা বিশ্বাস করতেন। তাই দুঃসময় দূরে যাক, ফিরে আসুক নূতন ছন্দ,
ফিরে আসুক নূতন সূর্য, কাটক অন্ধকার, আসুক প্রভাত।